শখ করে মানুষ বিড়াল কুকুর কত কিই তো পোষে, তবে আমাদের আজকের গল্পের নায়ক শক্তির শখ জাগে সে একটা জিন পুষবে। তাই তো সে বাসায় নিয়ে আসে 700 বছরের পুরনো এক বাক্স, যেখানে বন্দি ছিল ভয়ঙ্কর এক জিন। তবে একদিন এক ভুলের কারণে সেই ভয়ঙ্কর জিন বাক্স থেকে বেরিয়ে আসে। এবার তো শুরু হয় তাণ্ডব। একের পর এক অঘটন ঘটতে থাকে শক্তির জীবনে। এসবের পেছনে কি আসলেই ওই জিন রয়েছে, নাকি রয়েছে আরো ভয়ানক কোনো রহস্য? কি সেই রহস্য? শক্তি কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে? সেটাই জানবো আজকের গল্প জিন দ্য পেটে। একটা জিনকে পোষার পরিণতি কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। শুরুতেই আমরা দুটা মেয়েকে দেখতে পাই। মেয়ে দুটো মুসলমান ছিল। তো গভীর রাতে তারা দুজন হিজাব পরে একটা মসজিদের কাছে আসে। এই মেয়ে দুটোর নাম হলো সামিয়া এবং রাদিয়া। তো তারা দুজন ভেতরে প্রবেশ করে। এখানে আমরা জানতে পারি যে সামিয়া রাদিয়াকে কোনো এক কারণে এখানে আনে, কিন্তু রাদিয়ার কাছে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর বলে মনে হতে থাকে। তো ভিতরে প্রবেশ করার পরই তারা কিছু মেয়েকে দেখতে পায় যাদেরকে জিনে ধরেছিল। তো সেই মেয়েগুলোকে হুজুররা দোয়া পাঠ করে সুস্থ করার চেষ্টা করতে থাকে। সামিয়াও তখন রাদিয়াকে নিয়ে সেখানে থাকা বড় হুজুরের কাছে যায়। হুজুর তখন তাদেরকে দেখে কিছু দোয়া কালাম পড়তে থাকে এবং একটি কাপড়ে আরবিতে কিছু লিখতে থাকে। সে এটা করলেই আমরা দেখতে পাই রাদিয়ার মধ্যে একটা জিন ছিল, আর সেই জিনটি রাদিয়াকে ভর করে ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে তার আশেপাশে থাকা সবাইকে মারধর করতে থাকে আর হুজুরকে তার দোয়া পাঠ থামিয়ে দেওয়ার জন্য চিৎকার করে বলতে থাকে। কিন্তু হুজুর তো কোনোভাবেই থামে না, সে তার দোয়া পাঠ করতেই থাকে। সে বিভিন্ন দোয়া পড়তে থাকে। এরপরই এক পর্যায়ে রাদিয়ার মধ্যে থাকা জিনটিকে কাবু করে ফেলে আর সেটিকে একটা বাক্সের মধ্যে বন্দি করে দেয়। এরপর আমাদেরকে এই ঘটনার অনেক বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই শক্তি নামের একটা ছেলে মালয়েশিয়াতে থাকে, আর সে সেখানে তার একটা মিউজিক্যাল ব্যান্ডও তৈরি করে আর রেস্টুরেন্টে গিয়ে গান করে। এটাই হলো তার পেশা। তো তার গান সবাই অনেক বেশি এনজয় করতে থাকে। এরপরই দেখানো হয় সেই রেস্টুরেন্টে আসা একটা কাস্টমারকে শক্তি অনেক বেশি পছন্দ করত। তাই সে মেয়েটিকে আজ তার মনের কথা জানাবে বলে ঠিক করে। তো যখন সে মেয়েটির কাছে যায় সে দেখে যে মেয়েটির একটি বয়ফ্রেন্ড আছে। এটা দেখে তো সে অনেক বেশি কষ্ট পায়। তো তখনই সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একা একাই হাঁটতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই তার ব্যান্ডের একজন মেম্বার তাকে কল করে আর তাকে বলতে থাকে যে রেস্টুরেন্টের ওনার তাদেরকে চাকরি থেকে বের করে দিয়েছে। তারা নাকি রেস্টুরেন্টে কিছু মেয়েদের নাচের শো করবে। তো এখন তারা কি করবে? এ কথা শুনে তো শক্তি আরো বেশি কষ্ট পেতে থাকে। সে আর কিচ্ছু না বলে কলটি কেটে দেয়। এরপরই দেখানো হয় শক্তি একটি ক্যাফেতে গিয়ে একেবারে মন খারাপ করে বসেছিল। তখনই তার কাছে ইন্ডিয়া থেকে কল আসে। শক্তির পরিবারের সবাই মিলে তখন ভিডিও কল করে। তো এখানে বলে দেই শক্তির পরিবারে তার দাদা দাদি, বোন দুলাভাই এবং বোনের ছেলে আছে, আর তার মা অনেক আগেই মারা গেছে। তো তারপর থেকে তারা সবাই একসাথেই থাকে। একসাথে তাদের অনেক হ্যাপি একটা পরিবার ছিল। যাক, তো তার পরিবারের সবাই তাকে কল করে আর সে কবে মালয়েশিয়া থেকে ইন্ডিয়া ফিরে আসবে সেটা নিয়েই জিজ্ঞেস করতে থাকে। শক্তি তখন তাদেরকে বলে যে সে খুব শীঘ্রই ইন্ডিয়া আসবে। এটা শুনেই তখন শক্তির ভাগ্নে রুদ্র তার মামা অর্থাৎ শক্তিকে বলতে থাকে যে মালয়েশিয়া থেকে সে যেন তার জন্য অ্যান্টিক ঘড়ি কিনে আনে। শক্তিও তখন তাকে প্রমিস করে যে সে তার জন্য অ্যান্টিক ঘড়ি কিনে আনবে। তো এরপরই দেখানো হয় যে শক্তি তার পরিবারের সবার জন্য শপিং করে। এরপর সে রুদ্রর জন্য একটা অ্যান্টিক শপে ঘড়িও কিনতে যায়। সেখানে গিয়ে তার একটি বাক্সের উপর নজর পড়ে। সে তখন বাক্সটি ছুঁয়ে দেখতে থাকে। তো তখন হঠাৎ করেই তার কাছে একটা কল আসে এবং তাকে জানানো হয় যে সে কিছুদিন আগে যে লটারির টিকিট কিনেছিল সেই লটারিতে সে জিতে গেছে, যার জন্য সে অনেকগুলো টাকা পাবে। এ কথা শুনে তো শক্তি অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন আবারও বাক্সটিকে অবাক হয়ে দেখতে থাকে। তখনই সেই দোকানের মালিক তাকে আটকায় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কি চায়। শক্তি তখন তাকে বলে যে সে তো এখানে এসেছিল অ্যান্টিক ঘড়ি নেয়ার জন্য, কিন্তু এই বাক্সটি তাকে অনেক বেশি মুগ্ধ করেছে। এই বাক্সটির পেছনে কি কোনো রহস্য আছে? দোকানের মালিক তখন তাকে বলে যে এই বাক্সটি সাধারণ কোনো বাক্স না, এই বাক্সর মধ্যে জিন রয়েছে। শক্তি তো এ কথা শুনে অনেক বেশি অবাক হয়, আর সে জিনদের ব্যাপারে আগে কখনো কিছুই জানতো না। এজন্য দোকানের মালিকের কাছে এই নিয়ে জিজ্ঞেস করতে থাকে। দোকানের মালিক তখন তাকে বলতে থাকে যে আজ থেকে 700 বছর আগে থাইল্যান্ডের এক রাজা একটা যুদ্ধে জিতে যাওয়ার জন্য স্পেশাল কিছু রিচুয়াল করেছিল, যার মাধ্যমে সে অনেক শক্তি সম্পন্ন জিনের উৎপত্তি ঘটায়। আর এইসব জিন মানুষের পোষ মানতে শুরু করে,
যেভাবে মানুষ কুকুর বিড়াল পোষে সেভাবেই তখনকার মানুষ জিনদেরকে পুষে রাখত। এই জিনেরা তাদের জন্য সব কাজ করে দিত, আর এর জন্যই সকল জিনদের গুড লাক হিসেবেও মানা হয়। মানুষ বিশ্বাস করে যে এই জিন যাদের সাথে থাকে তাদের জীবনে শুধু শান্তি আর শান্তি থাকে। তো এই সব কথা শুনে শক্তির এই বাক্সটি নেয়ার অনেক ইচ্ছা জাগে, আর তখনই সে মালিককে এই বাক্সটি তাকে দিয়ে দিতে বলে। তো সে এটা বললে বাক্সের মধ্য থেকে একটা আওয়াজ হয়, আর তখনই মালিক শক্তিকে বলে যে এখানে থাকা জিন নিজেই শক্তির সাথে যেতে চাচ্ছে, তাই সে এটাকে নিয়ে যেতে পারে। তো শক্তি তখন অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাক্সটিকে নিজের সাথে করে নিয়ে ইন্ডিয়া চলে আসে। এয়ারপোর্টে পৌঁছেই সে তার ছোটবেলার বন্ধু রাজের আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাজ না আসায় সে তাকে একটু কল করতে বাইরে গেলে আমাদেরকে দেখানো হয় যে একটা মেয়েও তখন এয়ারপোর্টে এসেছিল অন্য কোনো দেশ থেকে। মেয়েটির নাম দিশা। তো সে এসে তার লাগেজ শক্তির লাগেজের পাশে রাখে। শক্তিও তখন সেখানে এসে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায় আর ভুল করে দিশার ব্যাগটি নিয়ে চলে যেতে থাকে। এটা দেখে তো দিশা তাকে ডাক দেয়। শক্তিও তখন পেছনে ফেরে আর দিশাকে দেখে তার দিকে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অর্থাৎ সে প্রথম দেখাতেই দিশাকে পছন্দ করে ফেলে, কিন্তু দিশাকে দেখানো হয় সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। আর শক্তিরও তখন বন্ধু রাত চলে আসে। তো এর পরপরই তারা বাসায় চলে যায়। শক্তি বাসায় ফিরলে তার ভাগ্নে রুদ্র তো অনেক বেশি খুশি হয় আর দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এরপরই শক্তি তার বাবার সাথে দেখা করে। তার বাবা তখন তাকে বলতে থাকে যে তার মা কত ছোটবেলায় মারা গেছে। সে মারা যাওয়ার পরে শক্তির বাবা অনেক বেশি একা হয়ে গেছে, আর তার মধ্যে যদি তার ছেলেও তাকে ছেড়ে এত বছর দূরে থাকে তাহলে কিভাবে হবে? তার তো খারাপ লাগে, তাই না? শক্তি তখন তাকে বলতে থাকে যে সে এখন থেকে এখানেই থাকবে আর কোথাও যাচ্ছে না। এটা শুনে তো তার বাবা খুশি হয়ে যায়। তো এরপরই শক্তি তার পোয়াতি বোন অরণির সাথে দেখা করে। সবাই তো তাকে দেখে এবং তাকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। শক্তি তখন সেখানে তাদের দাদিকে দেখতে না পেয়ে দাদি কোথায় সেটা জিজ্ঞেস করে। অরণি জানায় যে দাদি তো ওয়াশরুমে গোসল করতে গিয়েছে। তো এরপরই শক্তি তার রুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে তার বন্ধু রাজ তো তার ব্যাগের মধ্যে থেকে সবকিছু বের করেছে, আর সেখানে শক্তির কোনো ইম্পোর্টেড ড্রিঙ্ক এনেছে কিনা সেটা দেখছে। শক্তি তখন তাকে বলে যে সে কোনো ড্রিঙ্ক আনেনি, কিন্তু তার সাথে করে একটা জিন এনেছে। জিনটি এই বাক্সের মধ্যে রয়েছে। এই কথা শুনে তখন সেখানে থাকা সবাই অনেক বেশি অবাক হয় এবং শক্তির কাছে জিজ্ঞেস করে যে সে বিদেশ থেকে তাদের জন্য ভূত কেন নিয়ে এসেছে, সে কি আর কিচ্ছু পায়নি? শক্তি তখন তাদেরকে বলে যে এরা কোনো ভূত না, এরা হলো জিন। এই জিনকে সে তার পোষ মানানোর জন্য নিয়ে এসেছে, কিন্তু এই ক্ষেত্রে তাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। আর তা হলো এই বাক্সে পানি পড়তে দেওয়া যাবে না, দ্বিতীয়ত এই জিনকে আলোর সংস্পর্শে আনা যাবে না, আর শেষ কন্ডিশন হলো তাদেরকে রাত 12টা থেকে সকাল 5টার মধ্যে এই জিনকে খেতে দিতে হবে। তারা তো তখন অবাক হয়ে এটা নিয়েই ভাবতে থাকে যে জিন আবার খাবারও খায়। তো শক্তি তাদেরকে বলে যে এই 3টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশনও যদি তারা ভঙ্গ করে তাহলে এই জিন ভালো থেকে খারাপের রূপ নিবে, আর সে যতটা না ভালো ছিল তার থেকে দ্বিগুণ বেশি খারাপ হয়ে যাবে, দুনিয়াকে নরকে পরিণত করবে। তাই তাদের সবাইকে সাবধানে থাকতে হবে। তখন এসব শুনে তারা সবাই বলতে থাকে যে তাহলে এত কন্ডিশন মেনে তারা কেন এই জিনকে পুষবে? জিনকে পোষার দরকার কি? শক্তি তখন জানায় যে তারা এই জিনকে পুষে রাখবে কারণ এই জিন তাদের জন্য গুড লাক বয়ে আনবে। তো সে যখন এটা বলে ঠিক তখনই তাদের বাসার কাজের লোক সেখানে দৌড়ে চলে আসে আর তাদেরকে বলতে থাকে যে দাদি বাথরুমে পা পিছলে পড়ে গেছে। এ কথা শুনে তো তখন সবাই শক্তির দিকে তাকায়, কারণ সে তো বলেছিল যে এই জিন নাকি গুড লাক বয়ে আনবে, কিন্তু এই দিকে তো তাদের দাদির সাথে অঘটন ঘটে গেল। যাক, তো তখন তারা এই নিয়ে কোনো ডিসকাশন করে না, তাড়াতাড়ি করে দাদির কাছে যায়। দেখা যায় দাদি তার পায়ে ব্যথা পেয়েছিল, এজন্য সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। কিন্তু সেখানে যাওয়ার সময় রুদ্র তার সাথে করে সেই বাক্সটিকেও নিয়ে যায়। সেখানে যাওয়ার পর দেখানো হয় যে দাদির চিকিৎসা করা শুরু হয়ে যায়। নার্স তখন শক্তিকে বলে যে সে যেন নিচে থাকা ফার্মাসি থেকে কিছু ওষুধ কিনে আনে। সে নিচে যায়, তখন অন্যদিকে আমরা একটা লোককে দেখতে পাই, তার নাম বিক্রম। বিক্রম একজন ডক্টর ছিল। দেখা যায় সে সেই হাসপাতালেই আসে এবং তার সাথে তখন সেই এয়ারপোর্টে দেখা হওয়া মেয়েটি অর্থাৎ দিশাকে আমরা দেখতে পাই। দিশা আসলে এই হসপিটালের একজন নার্স ছিল। তো শক্তি তখন সেখানে দিশাকে দেখতে পায়, আর তাকে দেখেই সে বুঝতে পেরে যায় যে দিশা এই হসপিটালে চাকরি করে। এই জন্য সে তখনই দিশাকে ফলো করতে থাকে। তাকে ফলো করতে করতে শক্তি তার দাদির রুমের কাছে চলে আসে, আর তখনই সে জানতে পারে যে তার দাদির পায়ে সামান্য মোচড় লেগেছিল, সিরিয়াস কোনো সমস্যাই হয়নি।
কথা শুনে শক্তি তো খুব খুশি হয়, কিন্তু দিশার অ্যাটেনশন পাওয়ার জন্য সে তখন মিথ্যা মিথ্যা কান্না করতে থাকে। তাকে ভাবে কাঁদতে দেখে দিশা তার কাছে আসে এবং তাকে বলতে থাকে যে পেশেন্টের তো তেমন কিছুই হয়নি, তাই সে যেন কষ্ট না পায়। এরপর দিশা শক্তিকে বলতে থাকে যে সে যেন তার নাম্বার তাকে দেয়, তাহলে সে পেশেন্টের কোনো সমস্যা হলে তাকে সবার আগে জানাতে পারবে। শক্তিও তখন খুশি খুশি তাকে তার নাম্বার দিয়ে দেয়। তাছাড়া শক্তি তখন দিশার সাথে ফ্লার্টও করতে থাকে, কিন্তু দিশা তখন তাকে খুব একটা পাত্তা দেয় না আর ওখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় পরবর্তী দিন তারা দাদিকে নিয়ে বাসায় চলে আসে। সেখানে আসার পরে অরণি রুদ্রর হাতে সেই বাক্সটি দেখে আর তাকে বাক্সটিকে একটা টেবিলের উপর রেখে দিতে বলে। তখন সবাই সেখান থেকে চলে গেলে আমরা বাক্সের মধ্য থেকে লাল রঙের দুটো চোখ দেখতে পাই। যাক, তো এরপরই দেখানো হয় শক্তি তার বন্ধু রাজের সাথে একটা চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে সে রাজকে বলতে থাকে যেখানে সে নিজের মিউজিক ব্যান্ড খুলতে চায়, কিন্তু এটা করার জন্য তার মিনিমাম 10 লাখ টাকার মতো লাগবে। তখনই রাজ তাকে বলতে থাকে যে সে এত বছর বিদেশে থেকেছে, তাহলে তো তার কাছে 4-5 মিলিয়ন থাকা উচিত। কিন্তু তখন শক্তি তাকে জানায় যে তার কাছে লটারি জিতে পাওয়া 5 লাখ টাকার মতো আছে। এটা শুনে তখন রাজ তাকে বলতে থাকে যে এত বছর বিদেশে থেকে সে মাত্র 5 লাখ টাকা জমাতে পেরেছে, তার থেকে তো এই চাওয়ালার কাছে বেশি টাকা আছে। শক্তি তখন তাকে বলতে থাকে যে সে যেন তাকে জ্ঞান না দেয় আর এখন সে কোথায় টাকা পেতে পারে সেটা যেন জানায়। রাজ তখন তাকে বলে যে তার কিছু বড় ভাই আছে, তারা তাদের কাছে গিয়ে দেখতে পারে। তারা অনেকজনের কাছে টাকা চাইতে যায়, কিন্তু কেউ তাদেরকে টাকা দিতে রাজি হয় না, সবাই তাদেরকে তাড়িয়ে দেয়। এটা দেখে তখন শক্তি আর রাজ দুজনই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারা রাতে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। তখন সেখানে তাদের একটি লোকের সাথে দেখা হয়। লোকটির নাম হলো সুমিত। শক্তি তো মাতাল অবস্থায় সুমিতকে তার অনেকগুলো টাকা ধার লাগবে এই বিষয়ে বলে। তখন সুমিত তাকে জানায় যে তার বস আছে যে কিনা তাকে যত টাকা লাগে তত টাকাই ধার দিতে পারবে, কিন্তু সে অনেক বেশি ইন্টারেস্ট নেয়। তখন এই কথা শুনে শক্তি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সুমিতকে বলে তাদেরকে সেই বসের কাছে নিয়ে যেতে। তো সেখানে যাওয়ার আগেই শক্তি তার বোনকে কল করে আর তাকে বলে যে সে যেন 12টা বাজলেই জিনকে খাবার খেতে দিয়ে আসে। তখন তার বোন তাকে বলতে থাকে তার তো এটা করতে অনেক বেশি ভয় লাগছে। শক্তি তখন তাকে বুঝিয়ে বলে যে তার ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ সেটা একটা ভালো জিন। তো অরণি তখন 12টা বেজে গেলেই ভয়তে ভয়তে নিচে নামে। এরপরই সে জিনকে বিস্কুট আর দুধ খেতে দিয়ে তাড়াতাড়ি করে উপরে চলে আসে, কিন্তু তারপরও তার অনেক ভয় লাগতে থাকে। সে তখন ভাবে যে জিন আসলেই কিছু খেয়েছে কিনা সেটা সে দেখে আসবে। তখনই সে সেই বাক্সের কাছে গিয়ে দেখে আসলেই জিনটি সেখানে থাকা বিস্কুটগুলো খেয়ে ফেলেছে। এটা দেখে তো সে আরো বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে তার রুমে চলে আসে, কিন্তু এই ভয়ের জন্য সে সারা রাত ঠিক করে ঘুমাতে পারে না আর অনেক আজে বাজে স্বপ্ন দেখতে থাকে। এর পরদিন সকালবেলা দেখানো হয় শক্তি তার বাড়িতে আসে। তখন সে দেখে তার পরিবারের সবাই মিলে সেই জিনের বাক্সটির দিকেই তাকিয়ে আছে। তারা সবাই তখন শক্তিকে বলতে থাকে যে তাদের পক্ষে এভাবে একটা জিনের সাথে থাকা তো কখনোই সম্ভব না, তারা তো সবাই অনেক বেশি ভয় পাচ্ছে। তখন শক্তি তাদেরকে বলতে থাকে যে তাদের ভয় পাওয়ার কোনো বিষয়ই নেই, আর কতবার সে তাদের বলবে যে এই জিনটা হলো একটা ভালো জিন। শক্তি আরো বলে যে এই জিনের জন্য সে তার ব্যান্ড খোলার যেই টাকা লাগতো সেই টাকা ধার পেয়ে গেছে, অর্থাৎ সে তার লাকি চার্ম। তখন তার এই কথা সবাই মেনে নেয়, কেউ আর কোনো কথা বলে না। এর পরদিনই দেখানো হয় শক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আর ভাবতে থাকে যে তাদের কারো কোনো সমস্যা আছে কিনা সেটা সে শুনবে আর জিন দিয়ে তা ঠিক করে দিবে। এর জন্য সে নিচে গিয়ে সবার কাছে তাদের কোনো সমস্যা আছে কিনা সেটা শুনতে থাকে, কিন্তু দেখা যায় কারোই কোনো সমস্যা ছিল না। এরপরই দেখানো হয় যে শক্তিকে তার বন্ধু রাজ কল করে এবং তাকে তাড়াতাড়ি করে চায়ের দোকানে চলে আসতে বলে। শক্তিও কিছু আর্জেন্ট মনে করে তাড়াতাড়ি সেখানে যায়, কিন্তু যে জানতে পারে যে রাজ তাকে চায়ের বিল দেওয়ার জন্য ডেকেছে। এটা দেখে তো সে খুবই রেগে যায় আর রাজকে বকাঝকা দিতে থাকে, কিন্তু তখনই পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারা দুজন তো দ্রুত সেখানে যায়। শক্তি তখন দেখে যে সেখানে দিশার স্কুটির সাথে অটোর ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে দিশা হাতে ব্যথা পেয়েছে। এসব দেখে শক্তি দিশাকে বলতে থাকে যে রাজ তার স্কুটি নিয়ে আসবে আর দিশা যেন তার সাথে আসে। পাশেই তার বাসা, সেখানে গিয়ে সে তাকে কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিবে। দিশা এতে রাজি হয়ে গেলে শক্তি তাকে নিয়ে বাসায় চলে আসে। সবাই তখন দিশাকে দেখে অবাক হলেও তাকে কোনোই প্রশ্ন করে না যে সে কে বা কেন এসেছে। তারা তো তার ব্যথা কমানোর ব্যবস্থা করতে থাকে। এরপরই দিশা সবার সাথে পরিচিত হয়, কিন্তু তখন আমরা দেখতে পাই যে হয়তো সেই জিন দিশাকে দেখে মোটেও খুশি ছিল না।
জাগতো কিছুক্ষণ পরই শক্তি তার বাইকে করে দিশাকে তার বাসায় ড্রপ করে দেয়। তখন দিশা তাকে বলতে থাকে যে আসলে সেই দিন এয়ারপোর্টে তার সাথে দেখা হওয়ার পর থেকে সে কেন যেন শক্তির প্রতি এক অদ্ভুত কানেকশন ফিল করছে। তাছাড়া এভাবে তাদের দেখা হয়ে যাওয়া এই সব কিছু দেখে তার মনে হচ্ছে যে ইউনিভার্স তাদেরকে এক করতে চায়। তখন তার কথাগুলো শুনে শক্তি তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে তখন দিশাকে প্রপোজও করে বসে। দিশাও তো এতে অনেক খুশি ছিল, তাই সে খুশি মনেই শক্তির প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর থেকে তারা প্রতিদিন দেখা করে আর একসাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটায়। দিশা কয়েকবার শক্তিদের বাসায় যায়। তখন শক্তির পরিবারের সবাই তাদের সম্পর্কের কথা বুঝতে পারে। সবাই তো দিশাকে অনেক বেশি পছন্দও করছিল। এর জন্য সবাই মিলে দিশার পরিবারের সাথে দেখা করে কথা বলে তাদের বিয়ের ডেট পাকা করে। কিন্তু এরপর দেখানো হয় একদিন দিশা শক্তিদের বাসায় ছিল। তখন সে সেই জিনের বাক্সটি খুলে দেখতে থাকে। সে সেটা বন্ধ করবে তার আগেই তার ফোনে একটা কল চলে আসে, আর তখনই দেখানো হয় সেই বক্স থেকে জিনটার হাত বেরিয়ে আসে, আর সেটা তখন দিশাকে ধরার চেষ্টা করছিল। ঠিক তখনই সেখানে শক্তি চলে আসে। জিনটা আবারও তার হাত ঢুকিয়ে নেয়। এটা শক্তিও দেখতে পায়। তার কাছে বিষয়টা বেশ অস্বাভাবিক লাগে, কিন্তু সে আর এটা নিয়ে বেশি কিছু ভাবে না। এরপরই দেখানো হয় শক্তি আর দিশার ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। তারা তো একসাথে অনেক বেশি ভালো ছিল। তার সাথে সাথে শক্তির ব্যান্ডও তাদের সুন্দর সুন্দর গানের জন্য অনেক পাবলিসিটি পাচ্ছিল। তারা অনেক কাজও পাচ্ছিল। মোট কথা শক্তির লাইফে সবকিছু খুব ভালোভাবে চলছিল। তবে একদিন দেখা যায় যে শক্তির বাবা টিভিতে একটা বিশিষ্ট পরোপকারী লোকের অসুস্থ হওয়ার নিউজ দেখতে থাকে, কিন্তু হঠাৎ করেই টিভির চ্যানেল চেঞ্জ হয়ে যায় আর কার্টুনের চ্যানেল চলে আসে। সে তখন বুঝতে পারে না যে হঠাৎ করে কি হলো, তাই সে আবারও নিউজ চ্যানেলে দেয়। কিন্তু আবারও যখন চ্যানেল চেঞ্জ হয়ে কার্টুনের চ্যানেলে চলে আসে, তখন সে তার পাশে তাকায় আর সেখানেই সে ওই জিনকে রিমোট নিয়ে বসে থাকতে দেখে। সে তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত গিয়ে সোফার পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে রাজ আসে। তাকে তখন সেই জিন মাথায় মারতে থাকে। রাজ তো প্রথমে জিনকে দেখতে পায় না, তাই সে মনে করে যে শক্তির বাবা হয়তো তাকে মারছে। কিন্তু শক্তির বাবা তাকে জিনের কথা বললে রাজও তো এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। যাক, তো এরপরই রাতের বেলা আমাদেরকে শক্তিকে দেখানো হয়। সে তো ঘুমিয়েছিল, কিন্তু তখনই সে তার স্বপ্নে কোন একটা মেয়েকে দেখতে পায়, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর উঠে দ্রুত বারান্দায় গিয়ে সিগারেট খেতে থাকে। এর কিছুক্ষণ পরই তার কাছে হঠাৎ করে দিশা চলে আসলে সে আচমকা ভয় পায়, কিন্তু পরবর্তীতে সে দিশার সাথে করে আবারও রুমে চলে আসে। পরদিনই দেখানো হয় রাত শক্তিদের বাসায় ছিল। তখন সে ওয়াশরুম থেকে গোসল করে বাইরে বের হয়, আর চুলে ঝাড়া দিলে সেখান থেকে কিছু ফোঁটা পানি গিয়ে সেই বক্সের গায়ে লাগে, যার জন্য তখন হঠাৎ করেই বাতাস হতে শুরু করে। রাজ তো বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে, তো এর জন্য সে নিজের মতোই কাজ করতে থাকে। কিন্তু তখন হঠাৎ করেই একটা আগুনের গোলা দেখা যায়, যা দেখেই তখন রাজ সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। তাকে এভাবে পালাতে দেখে বাসার সবাই তো অবাক হয়ে যায়। কি যে হয়েছে তারা তো কিছুই বুঝতে পারছিল না। তো তারা রাজের কাছ থেকে সবটা জানতে পেরে অনেক বেশি ঘাবড়ে যায়, আর তখনই তারা শক্তিকে ডাকে আর তাকে বলতে থাকে যে এই জিন যেদিন আসলো সেদিন তাদের দাদি বাথরুমে পড়ে গেল। তারপর অরণি তাকে খাবার দিতে গিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাছাড়া এই জিন এখন তাদের আশেপাশে ঘুরে তাদেরকে জ্বালাচ্ছে। তাদের সাথে তো এই জিনের জন্য কোনো ভালো কিছু হচ্ছে না, তাই তারা শক্তিকে বলে যে সে যেন এই জিনটিকে বাইরে ফেলে দেয়। শক্তি তখন সবার কথা শুনে নিজেও উপলব্ধি করে যে হয়তো এই জিন আসলেই ভালো না, তাই সে বাক্সটি তুলে সেটি ফেলে দিতে চায়। কিন্তু তখন দেখানো হয় তাকে এটা করতে দেখে অরণি তাকে আটকায় আর বলতে থাকে যে এইটুকু ছোটখাটো সমস্যা কোথায় না হয়। এই সমস্যার জন্য তারা এই জিনটিকে খারাপ জিন বলতে পারে না, তাই এই জিন এখানেই থাকবে। তো সে হঠাৎ করে এই বাক্স রাখতে চাচ্ছে, সেটা শুনে সবাই তো অনেক বেশি অবাক হয়, বিশেষ করে রাজ। সে শক্তিকে সেই চায়ের দোকানে নিয়ে যায়। এরপর তাকে বলতে থাকে যে তার বোনের আবার কি হলো, সে হঠাৎ করে এই জিনকে রাখতে কেন যাচ্ছে। তো তার সাথে সবকিছু ভালো করে চললেও তার পরিবারের সাথে সবকিছু ঠিকঠাক চলছে না, কিন্তু আর সে কি করবে তাও বুঝতে পারছে না। শক্তি আসলে অনেক চিন্তায় পড়ে যায়। তখনই রাজ কিছু একটা ভাবে আর তাকে একটা তান্ত্রিকের কথা জানায় আর তার কাছে শক্তিকে জিনের বাক্স নিয়ে যেতে বলে। তো
তো সেখানে গেলেই তান্ত্রিক কিছু তন্ত্রমন্ত্র পাঠ করতে থাকে। তখনই ভেতরে থাকা জিনটি অনেক চিৎকার করতে শুরু করে দেয়, আর এর কিছুক্ষণ পরই দেখা যায় জিনটি চিৎকার করা বন্ধ করে দেয়। তখনই তান্ত্রিক শক্তিকে সেই বক্সটি নিয়ে চলে যেতে বলে, আর বলে যে তার কাজ হয়ে গেছে। তো শক্তি বক্সটি নিয়ে চলে আসে, কিন্তু আসার পথে দেখানো হয় যে সে যার থেকে টাকা ধার নিয়েছিল আমরা তাকে দেখতে পাই। শক্তি আসলে কয়েক মাস ধরে ইন্টারেস্টের টাকা জমা দিচ্ছে না, তাছাড়া তাদের ফোনও তুলছে না। এই জন্য সেই বস তার লোকেদেরকে শক্তিকে ধরে তার থেকে টাকা উদ্ধার করার জন্য বলে। এই জন্য সেই গুন্ডাগুলো রাস্তায় শক্তির আসার অপেক্ষা করতে থাকে। এরপর তাকে পেয়ে অনেক বেশি মারে। তো সেইভাবে মার খেতে থাকলে তখনই গাড়িতে থাকা বক্সটি নড়তে শুরু করে। গুন্ডাদের মধ্যে একজন গাড়ি কেন নড়ছে সেটা দেখতে গাড়ির দরজা খোলে। তখনই সেখান থেকে এক অদৃশ্য জিন বেরিয়ে আসে আর তাদের সব কয়টাকে অনেক মার মারে, আর সেখান থেকে তাড়িয়েও দেয়। এরপর এদিকে দেখানো হয় জরনির লেবার পেইন ওঠে, যার জন্য সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। তারা তখন বের হওয়ার আগে শক্তিকেও ফোন করে আর এই ব্যাপারে জানিয়ে দেয়। শক্তি তখন তাড়াতাড়ি করে বাসায় আসে, সেখানে বক্সটি রেখে আর জামা কাপড় চেঞ্জ করে সে দ্রুত হাসপাতালে যায়। কিছুক্ষণ পরই দেখা যায় নার্স একটা সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলেকে নিয়ে আসে। তারা সবাই তো বেবির মুখ দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই তারা বাচ্চাকে নিয়ে বাসায় চলে আসে, কিন্তু বাসায় এসে তারা দেখে যে দিশা বাসায় একা ছিল, কিন্তু সে রক্তাক্ত অবস্থায় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। এটা দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায়। তখনই দাদি রেগে শক্তিকে বলতে থাকে যে সবকিছু হয়েছে তার এই জিনের জন্য। কতবার সে বলল এটা ফেলে দিতে, কিন্তু শক্তি তার কোনো কথাই শুনছে না। এসব শুনে আর দিশার অবস্থা দেখে শক্তি এবার সেই বাক্সটিকে নিয়ে বাসার বাইরে চলে যায় আর বাইরেই ফেলে দেয়। তখনই দেখানো হয় সেই বক্স থেকে একটা অদ্ভুত দেখতে কালো জিন বের হয়ে আসে। সে তো রোদের সংস্পর্শে এসে অনেক শক্তিশালী হয়ে যায় আর তার সাথে সাথে খারাপ আত্মায় পরিণত হয়। যাক, তো এইদিকে দেখানো হয় তারা সবাই মিলে দিশাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে ডাক্তার দিশার চিকিৎসা করতে থাকে। শক্তি সহ সবাই তখন দিশার জন্য অনেক বেশি চিন্তা করতে থাকে এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। অনেকক্ষণ পর ডাক্তার বাইরে আসে আর তাদেরকে জানায় যে দিশা এখন কোমাতে আছে, কারণ সে তার মাথায় অনেক জোরে আঘাত পেয়েছে। তাই এখন তার সাথে পজিটিভ কথা বলতে হবে, তাহলে তার জন্য এই অবস্থা থেকে রিকভার করাটা সহজ হয়ে যাবে। এরপরই দেখানো হয় তারা সবাই মিলে দিশার সাথে দেখা করে। তারপর সন্ধ্যা হয়ে এলে শক্তি তাদেরকে বাসায় পাঠিয়ে দেয় আর নিজে দিশার সাথে হাসপাতালে থাকতে লাগে। কিন্তু দেখানো হয় সে কিছু সময়ের জন্য দিশার পাশ থেকে সরে গেলে দিশার কাছে কেউ একজন আসে আর দিশার অক্সিজেন মাস্ক খুলে দেয়। এইদিকে দেখানো হয় সেই জিন শক্তির মধ্যে প্রবেশ করে আর তাকে সোজা দিশার রুমে নিয়ে আসে। এরপরই শক্তি সঠিক সময়ে দিশাকে আবারও তার অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, কিন্তু সে বুঝতে পারে না যে এই অক্সিজেন মাস্কটা কে খুলে দিল আর সে এখানে কিভাবেই বা আসলো। ঠিক তখনই তার পাশ থেকে সেই জিনটি কথা বলে ওঠে আর বলতে থাকে যে সে তাকে এখানে এনেছে যাতে করে সে দিশাকে বাঁচাতে পারে, আর তাছাড়া যে দিশার মাস্ক খুলে দিয়েছে সে আশেপাশেই কোথাও রয়েছে। তো শক্তি তখন সে এখানে কেন এসেছে সেটা নিয়েই প্রশ্ন করতে থাকে, কিন্তু জিন তখন তাকে বলে যে সে যেন তাকে এইসব প্রশ্ন না করে, এখন তার উচিত সেই কালপ্রিটকে খুঁজে বের করা, সে যেন সেটাই করে। শক্তিও তো তখন সাথে সাথে বাইরে চলে যায় আর একটা ডাক্তারকে দেখতে পায়। জিন তখন তাকে জানায় যে ওই কালপ্রিট ডাক্তারের ছদ্মবেশেই এসেছিল। তো তখনই শক্তি তাকে মারতে যায়, কিন্তু সেই সময় সেই গুন্ডা তাকে অনেক বেশি মারতে থাকে। শক্তি তো তার গায়ে স্পর্শও করতে পারে না। এটা দেখে জিন তখন তাকে বলতে থাকে যে শক্তি যেন তার হেল্প নেয়। প্রথমে তো শক্তি ইগো দেখিয়ে তার হেল্পই নিতে চায় না আর বলে সে নিজেই পারবে, কিন্তু অনেক মার খাওয়ার পর সেবার বাধ্য হয়ে জিনের কাছে হেল্প চায়। জিনও এবার তার মধ্যে ঢুকে যায় আর সেই গুন্ডাকে অনেক বেশি মারধর করে। এরপরই দেখা যায় গুন্ডাটা সেখান থেকে পালিয়ে যেতে নেয়, তবে তখনই সে বেলকনি থেকে হুট করে পড়ে গিয়ে সেখানেই মারা যায়। এটা দেখে তো শক্তি খুবই ভয় পায়। সে তখন জিনের সাথে তাড়াতাড়ি করে আবার দিশার রুমে চলে আসে। সে অনেক বেশি ভয় পেতে থাকে যে গুন্ডাকে মেরে ফেলার দায় তার উপর না আসে। জিন তখন তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে আর বলে যে পুলিশ মনে করবে এটা একটা আত্মহননের কেস, তাই তার এত চিন্তা করতে হবে না। যাক, তো তখনই শক্তি জিনকে বলতে থাকে যে এখন সে বলুক সে এখানে কেন এসেছে আর দিশাকে মেরে ফেলার চেষ্টা করার পরও এখানে কেন আসলো সে। জিন তখন তাকে বলে যে সে দিশার কিচ্ছু করেনি, কিছু গুন্ডারা সেদিন দিশাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাছাড়া সে সেদিন তার বন্ধু রাজকে ভয় দেখিয়েছে,
কারণ সে তার গায়ে পানির ছিটা ফেলেছিল, তাকে টর্চার করছিল। তাছাড়া তার পরিবারের কেউ তাকে ঠিকমতো খেতেও দেয়নি, অনেক কষ্ট দিয়েছে। এ কারণেই সে এসব করেছে, তাদেরকে যন্ত্রণা দিয়েছে। তখন তো শক্তি জিনের এসব কথা শুনে তার ভুল বুঝতে পারে, আর জিনকে বলে যে সে যে তাকে এত কথা শোনালো, তারপর তাকে বাসা থেকে বের করে দিল, তারপরও সে তাকে ফলো করে এখানে কেন আসলো? তখন জিন বলে যে তারা তো মানুষ, তারা যে কোনো সময় মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু জিনেরা পারে না। আর এটা করার কারণ বললেও সে বুঝবে না। শক্তি তখন তাকে বলে সে বুঝবে, তাই সে যেন তাকে বুঝিয়ে বলে। জিন তখন তাকে জানাতে থাকে যে আজ থেকে 700 বছর আগে এক জায়গায় এক রাজা ছিল। সে তার সুন্দরী রানীর সাথে অনেক সুখেই ছিল, কিন্তু তাদের এই সুখের উপর নজর পড়ে মন্ত্রীর। মন্ত্রী কোনোভাবে তাদেরকে মেরে ফেলতে চায় এবং রাজ্য নিজের করে নিতে চায়, কিন্তু তখনই রাজার সাহায্য করার জন্য সেখানে একটা ভালো জিন আসে। আর তখন মন্ত্রী রাজা রানীর বিরুদ্ধে আর কিছুই করতে পারছিল না। তখনই সে রিচুয়াল করে একটা খারাপ জিন বানায় আর ভালো জিনটিকে একটা বাক্সের মধ্যে বন্দি করে দেয়। তো সেই খারাপ জিন তখন সবার ক্ষতি করতে থাকে এবং একদিন সে রানীকে ফেলে দিয়ে মেরেই ফেলে। মন্ত্রী তো তখন রাজাকে উস্কাতে থাকে যে তার জিনই খারাপ হয়ে গেছে আর সেই রানীকে মেরে ফেলেছে, তাই তারও এই জিনকে ফেলে দেওয়া উচিত। রাজা তো তখন সেই মন্ত্রীর কথাই বিশ্বাস করে। সে ভাবে যে তার জিনই হয়তো সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, তবে সে তো আর জানতো না যে তার অনুগত জিনকে এই মন্ত্রী আটকে ফেলেছে আর তার বানানো খারাপ জিন দিয়েই সে এসব কাজ করাচ্ছে। যাক, তো এরপরই রাজা ওই খারাপ জিনকেই নিজের জিন ভাবতে থাকে। আর সে যেহেতু সবার খারাপ করে বেড়াচ্ছিল, তাই ওই জিনকে বন্দি করে গভীর সমুদ্রের মাঝখানে ফেলে দিয়ে আসে। সে তো বুঝতেই পারে না যে এই পুরোটা ছিল মন্ত্রীর চাল। আর এই মন্ত্রীও জানতো যে এই খারাপ জিন সামনে গিয়ে তার জন্যই ক্ষতিকর হতো, তাই সে তাকে রাস্তা থেকে সরানোর জন্য এই ব্যবস্থা করে। তো এরপরই দেখা যায় রাজাকে প্রোটেক্ট করার মতো আর কেউ থাকে না। সে তো দুর্বল হয়ে পড়ে আর একদিন মারা যায়। এরপর সেই মন্ত্রীই পায় পুরো রাজ্যের ভার। সে তো অনেক বেশি খুশি ছিল। আর অন্যদিকে সেই খারাপ জিনটি এই 700 বছর ধরে রাজার উপর তাকে বন্দি করে রাখার প্রতিশোধ নিতে বিভিন্ন জায়গায় গিয়ে রাজাকে খুঁজে চলেছে। এ কারণে সে অনেককে মেরেও ফেলেছে। তো এই সব কিছু শুনে তখন শক্তি তো অনেক অবাক হয়। জিন তখন আরো জানায় যে সেই রাজা রানী ছিল সে আর দিশা। সে তাদেরকে প্রত্যেকটা জন্মে প্রোটেক্ট করে এসেছে, কিন্তু প্রত্যেকবার এমন হতো যে হয় দিশা মানুষ হতো কিন্তু শক্তি মাছ হয়ে যেত, বা শক্তি মানুষ হতো আর দিশা অন্য কোনো প্রাণী হয়ে যেত। তারপর এই জন্মে এসে তারা একত্রিত হয়েছে, তাই এবার সে তাদেরকে প্রোটেক্ট করবে। সে পুরানো মন্ত্রীও যদি ফিরে আসে সে তাকেও জিততে দিবে না। তো এই কথা শুনে শক্তি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে একটি লোককে দেখানো হয়, তার নাম হলো রাঘব। তো এখানে বলে দেই যে আমরা একজন বিজনেসম্যান যার নাম কিনা রাধাকৃষ্ণা ছিল তার অসুস্থতার ব্যাপারে জেনেছি। তো সে তার সকল হাসপাতাল ইন্ডাস্ট্রিজ এবং বিজনেস রেখে মারা গিয়েছে। তার কোনো ওয়ারিশও নেই। তার এই বিজনেসের সাথে রাঘব এবং তার ছেলে জড়িত ছিল। তারা তার আন্ডারে সবকিছু ম্যানেজের কাজ করত। তো রাঘবের ছেলে তখন সেখানে আসে, তার নাম হলো বিক্রম। তাকে আমরা সেদিন হাসপাতালে দেখতে পেয়েছিলাম। তো যেহেতু রাধাকৃষ্ণার আরকে কোম্পানির কোনো ওয়ারিশ নেই, তাই তারা কাকে নতুন সিইও পজিশনে দেওয়া যায় তাই নিয়েই মিটিং করে। তখন সবাই বলতে থাকে যে আরকে স্যার বিক্রমকে নিজের ছেলের মতো করে বিশ্বাস করত, তাই তাদের বিক্রমকেই সিইও বানানো উচিত। এটা শুনে তখন রাঘব তার ছেলে বিক্রমকে নতুন সিইও হিসেবে ঘোষণা করে আর বলে যে তাছাড়া আরকে স্যারের উইলেও এটাই লেখা ছিল। তখনই আমাদেরকে বিক্রমকে দেখানো হয় সে একটা পাঞ্চিং ব্যাগে অ্যাগ্রেসিভলি মারতে থাকে। সে সময় সেখানে রাঘব যায় এবং তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তাদের প্ল্যান কি সাকসেসফুল হয়নি। বিক্রম তখন তাকে বলতে থাকে যে না, সেই মেয়ে এখনো বেঁচে আছে, সে হাসপাতালে ছিল, তখনও তাকে মারতে পাঠানো হয়, কিন্তু কেউ মেয়েটিকে মারতে পারলো না। এখানে আমরা বুঝতে পারি যে তারা দিশাকে মেরে ফেলার কথা বলছে, কিন্তু তারা কেন দিশাকে মেরে ফেলতে চায় তা জানা যায়নি। তো এদিকে দেখানো হয় ডাক্তার শক্তিকে ডেকে জানায় যে দিশার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে এই কয়দিনে, তাই সে চাইলে দিশাকে বাসায় নিয়ে যেতে পারে, কিন্তু সর্বক্ষণ যেন তারা দিশাকে চোখে চোখে রাখে। তো শক্তি এরপর দিশাকে বাসায় নিয়ে আসে। এরপর সে তার পরিবারের সবাইকে জানায় যে দিশা যে এখন বেঁচে আছে তা সম্ভব হয়েছে শুধুমাত্র জিনের জন্য। জিনটি আসলেই একটি ভালো জিন। সে অনেকবার দাদিকে বাথরুমে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে। তারপর তার বোন যখন পোয়াতি ছিল তখন সে একবার সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল, তখনও তাকেই জিনই বাঁচিয়েছে। এসব শুনে তখন সবাই তো পূর্বের কথা মনে করে আর এটা বুঝতে পারে যে আসলেই জিনটি ভালো, তাই
তারা তাকে তাদের সাথে থাকতে দিতে রাজি হয়ে যায়। শক্তিও তখন জিনকে সবার সামনে আসতে বলে, কিন্তু তার এই বিকট চেহারা দেখে তো সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায়। সবার শেষে শক্তির বাবা জিনের কাছে আসে আর তাকে বলতে থাকে যে সবাই তাকে বিশ্বাস করতে পারে, কিন্তু সে এখনো তাকে সম্পূর্ণ বিশ্বাস করেনি। তাকে যদি তাদের সাথে থাকতে হয় তাহলে সে যেন তার এই দেবীর মতো বৌমার সবসময় সেবা করে এবং তাকে দেখে শুনে রাখে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপরই আমাদেরকে দেখানো হয় শক্তি আর রাজ জিনকে তাদের সাথে করে নিয়ে একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সেখানে গিয়ে তারা ওয়েটারকে ডেকে অর্ডার করতে থাকে, কিন্তু তখন জিনও সেখানে তার জন্য খাবার অর্ডার করার জন্য বলতে থাকে। সে সময় রাজ আর শক্তি মিলে তার সাথে কথা বলতে থাকে। আর এই ব্যাপারটা দেখে তো রেস্টুরেন্টের সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। আশেপাশের সবাই তখন তাদেরকে হাওয়ার সাথে কথা বলতে দেখে পাগল মনে করতে থাকে আর তাদের ভিডিওও করে নেয় আর সেটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেয়। এরপরই দেখানো হয় বিক্রমকে। সে তাদের হাসপাতালে যায় আর সেখানে গিয়ে দেখে যে তাদের যেই লোক সেদিন হাসপাতালের মধ্যে বেলকনি থেকে পড়ে গিয়েছিল তার জ্ঞান ফিরে এসেছে। অর্থাৎ সে সেদিন মারা যায়নি, কিন্তু লোকটি তখনও ঠিক করে কথা বলতে পারছিল না। কিন্তু তখন সে টিভিতে সে রেস্টুরেন্টের ভিডিওটা দেখতে পায়, যেটা কিনা অলরেডি ভাইরাল হয়ে গিয়েছিল। এটা দেখে সে ইশারা করে বিক্রমকে জানায় যে এই হলো সেই লোক যে কিনা তাকে মেরেছে। তো বিক্রম তখন এটা জানতে পেরে তার লোকেদেরকে আজ রাতে শক্তিদের বাসায় যাওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দেয়। অন্যদিকে দেখানো হয় শক্তির বাসার সবাই তো দুদিনের জন্য একটা কাজে বাইরে যায়। শক্তি তখন জিনের সাথে করে তার বাসায় থাকে আর দিশাকে পাহারা দিতে থাকে। তখন গভীর রাতে সেখানে বিক্রমের লোকেদের এন্ট্রি হয়। তারা সবাই দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে, কিন্তু সেই সময় জিন আর শক্তি মিলে তাদের সব কয়টাকে বেধড়ক পেটায় আর এক পর্যায়ে তারা সেখান থেকে জান বাঁচিয়ে পালায়। এরপরই দেখানো হয় শক্তি জিনকে বলতে থাকে যে সে তো এটাই বুঝতে পারছে না যে এই গুন্ডাগুলো কেন দিশার জীবনের পেছনে পড়ে আছে। দিশাকে মেরে ফেলে তাদের কি লাভ? তখন তো জিনও এর মানে বুঝতে পারে না। সে সময় হঠাৎ করেই শক্তির একটা জিনিস মনে পড়ে। তার মনে পড়ে যে সেদিন হাসপাতালে সেই গুন্ডাকে মারতে গিয়ে সে গুন্ডার ওয়ালেট পেয়েছিল। তখনই সে ওই ওয়ালেটটি খুঁজে বের করে আর তার মধ্যে একটা বিলের কাগজ পায়। সেখানে কার্ডের ডিটেলস দেওয়া ছিল। এইসব দেখে শক্তি বলে যে কার্ডের ডিটেলস পুলিশের কাছে নিয়ে গেলে তারা এই কার্ড ওনারের ইনফরমেশন পেয়ে যেতে পারবে। পরদিনই শক্তি আর রাজ মিলে তাদের একজন পরিচিত পুলিশ অফিসার ছিল তার কাছে যায় আর তাকে সেই রেস্টুরেন্টের বিলটা দেখায়। তারা এরপর সেখানে যায় আর সেখানে সিসিটিভি ফুটেজ চেক করে কিছু লোকেদের দেখতে পায়। একটা গাড়ির নাম্বার প্লেটও পায়। সেই গাড়ি ট্র্যাক করেই তারা একটা বারে পৌঁছায় আর সেখানে শক্তি সেই সিসিটিভিতে দেখা গুন্ডাদের মধ্যে একজনকে পায় আর তাকে অনেক মেরে মেরে তার কাছে জানতে চায় যে সে দিশাকে কেন মারতে চায়। লোকটি প্রথমে তার কাছে কিচ্ছু স্বীকার করে না, কিন্তু শক্তি তাকে মারতে থাকলে সে বলে যে একজনের হঠাৎ করেই কল আসে তার কাছে, সে দিশাকে মেরে ফেলতে বলে, তাই সে তাকে মারতে গিয়েছিল, কিন্তু তারা কে তা সে জানে না। শক্তিও তখন সেখান থেকে চলে আসে। এর পরদিনই তার বন্ধু রাজ তাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য ডাকে। আসলে তারা দিশার অ্যাক্সিডেন্টের পর থেকে তার ফোন কোথাও খুঁজে পাচ্ছিল না, কিন্তু তখনই রাজ জানায় যে সে দিশার ফোন ভাঙা অবস্থায় ট্র্যাক করে পেয়েছে আর সেখানে তার সাথে ওই ঘটনা হওয়ার আগে শক্তিকে পাঠানো একটা ভয়েস মেসেজ আর একটা ভিডিও রয়েছে। শক্তি তখন সেই ভয়েস মেসেজটি শুনতে থাকে, যেখানে দিশার আওয়াজ শুনে মনে হচ্ছিল যে সে দৌড়ে কোথাও পালাচ্ছে। তো দিশা সেখানে বলতে থাকে যে সে বিপদে পড়েছে, তাই শক্তি যেন এই ভিডিওটি তাড়াতাড়ি দেখে, কিন্তু শক্তি তো তখন তার বোনকে নিয়ে ব্যস্ত ছিল, তাই সে আর ওই ভিডিওটি দেখে না। তো এরপরই আমাদেরকে সেদিনের দৃশ্য দেখানো হয়। সেদিন আর কে অর্থাৎ রাধাকৃষ্ণ অসুস্থ হয়েছিল, তাকে হাসপাতালে ভর্তি করা হয় আর দিশাকে তার নার্স হিসেবে তার সেবা করার জন্য অর্ডার দেয়া হয়। দিশাও তখন তার খুব ভালো করে যত্ন করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরই সে বেসিনে হাত ধুতে গেলে দেখতে পায় যে সেই রুমের মধ্যে একজন ডাক্তার এবং রাঘব তার সাথে একজন লোককে নিয়ে প্রবেশ করে। ডাক্তার তখন আরকে মেরে ফেলার জন্য তার স্যালাইনে বিষ মেশায় আর এইদিকে হুইল বানিয়ে এনে রাঘব সেখানে আরকে টিপসই নিয়ে নিতে থাকে। এটা দেখে দিশা বুঝতে পারে যে এখানে কি হচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে সবকিছু তার ফোনে ভিডিও করে নেয়, কিন্তু সেই সময়ই তার ফোনে একটা কল চলে আসায় তাকে সবাই দেখে ফেলে। দিশা তখন তার ফোন নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে যেতে থাকে। সেই সময়ই তাকে রাঘবের লোকেরা ফলো করছিল। তখনই দিশা তাড়াতাড়ি করে শক্তিকে এই ভয়েস মেসেজ এবং ওই ভিডিওটি সেন্ড করে দেয়। এইদিকে দেখানো হয় রাঘব তখন তার ছেলে বিক্রমের সাথে দেখা করে এবং তাকে বলতে থাকে যে আরকে অনেক আগে থেকেই ধনী ব্যক্তি ছিল, কিন্তু সেখানে সে শুধুমাত্র
তার ম্যানেজার ছিল। আর্কের কখনো বিয়ে হয় না, তার কোনো ওয়ারিশও ছিল না, তাই সে রাঘবের ছেলে বিক্রমকেই ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবেসে এসেছে। তাই সে সবকিছু বিক্রমের নামে করে দেওয়ারই উইল করে। রাঘব তো অনেক বেশি খুশি ছিল, কিন্তু তারপর একদিন সে জানতে পারে যে আর্কে একজনকে ভালোবেসে ফেলে, তাকে বিয়েও করে নেয়, আর সেখানে তার একটি মেয়েও হয়। এখন তো ওই মেয়েটি বিক্রমের বদলে সবকিছু পেয়ে যেত, এটা তো সে হতে দিতে পারে না। তাই সে প্রথমে আর্কের ওয়াইফকে মেরে ফেলে আর বাচ্চাটিকে তার একজন লোকের কাছে দেয় এবং তাকে মেরে ফেলে কোথাও পুঁতে রেখে আসতে বলে। কিন্তু সেই লোকটি তো বাচ্চাটিকে একটা চার্চে দিয়ে আসে। সেখানে থেকেই মেয়েটি ধীরে ধীরে বড় হয়। এরপরই রাঘব জানতে পারে যে মেয়েটি তাদের আরকে হাসপাতালেরই একজন নার্স, আর আজ সে সেই মেয়েটিকে দেখেছে। আর সেই মেয়েটি আর কেউ না, দিশা, আর সেই তাদের ভিডিও করেছে। তাই বিক্রম যেন মেয়েটিকে ধরে তার থেকে ভিডিওটি নিয়ে নেয় আর তাকে মেরে ফেলে। তো এইদিকে দেখানো হয় দিশা পালাতে পালাতে তার বাসায় চলে আসে। সেখানে এসে সে তার ফোন অন্য কোথাও লুকিয়ে ফেলে আর নিজেও লুকিয়ে পড়ে, কিন্তু বিক্রম তাকে ঠিকই ধরে ফেলে আর রেগে গিয়ে তার মাথায় জোরে আঘাত করে। দিশা তো সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, কিন্তু সবাই মনে করে যে দিশা হয়তো মারা গেছে, এর জন্য তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তো এরপরই দেখানো হয় দিশাকে, তার হঠাৎ করেই জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরলে সে আর্কের কথা বারবার করে বলতে থাকে। সে তো অরণির কাছে তার ফোন চায়, আর তখনই সে জানতে পারে যে আর্কে মারা গেছে। এটা শুনে সে তাড়াতাড়ি করে তার পরিচিত একজন অ্যাডভোকেটকে কল করে এবং তাকে সেই ভিডিও প্রমাণ পাঠিয়ে দেয়। অ্যাডভোকেট তখন মিডিয়া ডেকে সবাইকে সেই ভিডিও দেখিয়ে দেয়। এরপর সে দিশাকে জানায় যে সে যেন তার সাথে দেখা করতে চলে আসে। দিশা তখন বাইরে বের হলে বিক্রমের লোকেরা এসে তাকে তুলে নিতে যায় এবং বন্দি করে রাখে। এইদিকে দেখানো হয় যে রাঘব সেই হুজুরের কাছে যায় এবং তাকে শক্তির তার লোকেদের মারার ব্যাপারে জানায়। হুজুর এই সব শুনে তাকে বলে যে এভাবে কাউকে মারা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, এটা একটা জিনের কাজ। তো রাঘব তখন তার কাছে জানতে চায় যে এই জিন থেকে তারা কিভাবে বাঁচবে। হুজুর তখন তাকে কিছু হার্ব দেয় আর বলে যে এগুলো জিনের উপর দিলে জিন দুর্বল হয়ে যাবে আর তাকে তখন বাক্সবন্দি করা যাবে। কিন্তু এর পরও যদি জিন মারা না যায় তাহলে তাদেরকে তার কাছে থাকা এই খারাপ জিনের সাহায্য নিতে হবে। অর্থাৎ গল্পের শুরুতে হুজুর যে জিনটিকে কবজা করেছিল সেটা সেই 700 বছর আগের খারাপ জিন ছিল। তো হুজুর তাকে বলতে থাকে যে এই জিন যেমন তাকে ওই জিন থেকে বাঁচাতে পারবে, তার সাথে সাথে এই জিন কিন্তু তার জীবনের জন্যও ক্ষতিকর হতে পারে। তো এরপরই দেখানো হয় রাঘব সেই হুজুরকে নিয়ে আসে আর তারা দিশার কাছে যায়। দিশাও তখন সত্যিটা জানতে পারে যে আরকে তার বাবা ছিল। সে তখন অনেক কষ্ট পেতে থাকে। তখনই সেখানে শক্তির এন্ট্রি হয় আর তার মধ্যে তখন ভালো জিন ছিল। তারা মিলে সবাইকে মারতে থাকে, কিন্তু তখনই হুজুর তার গায়ে সেই হার্ব ছিটিয়ে দেয়, যার জন্য জিন দুর্বল হয়ে গেলে তারা তাকে বাক্সবন্দি করে ফেলে। কিন্তু তখন শক্তিকে তারা মারতে থাকলে সেখানে থাকা একটা পাইপ লাইন ভেঙে যায় আর তখন বক্সে পানি লাগলেই জিনটি সেখান থেকে বেরিয়ে আসে আর সবাইকে মেরে ফেলে। কিন্তু তখন রাঘব মারা যাওয়ার আগে সেই খারাপ জিনের বাক্সটি খুলে দেয়। খারাপ জিনটি তো সাথে সাথে বাইরে বের হয়ে আসে। তখনই ভালো জিনের সাথে তার অনেক ফাইট হতে থাকে। ভালো জিন খারাপ জিনের শক্তির কাছে হেরে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভালো জিনই খারাপ জিনকে শেষ করে দিতে সক্ষম হয়। আর এরপরই দিশা আর শক্তির উপর থেকে সব খারাপ ছায়া সরে যায়। সেদিন থেকেই তারা সেই ভালো জিনকে সাথে নিয়ে তাদের বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে থাকে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল মানুষ আর জিনের এক সুন্দর বন্ধুত্বের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।